আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে রাজপথে নামার ঘোষণা আসতে পারে, সকলেই প্রস্তুত থাকুন। তারও একটি ইঙ্গিত দিয়েছে গতকালকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি ক্লিয়ার করে বলেছেন সকলকে রাজপথে নামতে হবে, সকলে প্রস্তুত থাকুন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারের ঝোলায় যে কত কত নাটক আর সিনেমার স্ক্রিপ্ট আছে তা আসলে আপনার আমার মতো সাধারণ মানুষের পক্ষে ধারণা করাও মুশকিল। রোববার দিন হঠাৎ করেই এমন খবর ছড়িয়ে দেওয়া হলো যে এক মহা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন ডেকেছে সরকার সোমবার দিন। আসিফ নজরুল সেই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আরো কয়েকজন উপদেষ্টা, প্রেস সচিব এদেরকে সহ উপস্থিত হয়ে বলে দিয়েছেন যে যা যা নিয়ে এখন সকল আগ্রহ, উত্তেজনা, আশঙ্কা, উদ্বেগ এই সব বিষয় সমাধান করবার জন্য তারা রাজনৈতিক দলগুলোকে আরো এক সপ্তাহ সময় দিয়ে দিয়েছেন। আজকেই গণভোটের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানানো হবে। সিদ্ধান্ত জানানো হলো ঠিকই, কিন্তু সেই সিদ্ধান্তটা হচ্ছে আরো 7 দিনের অপেক্ষা। রাজনৈতিক দলগুলোকে সময় দেয়া, রাজনৈতিক দলগুলো নিজেরাই আলাপ করে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত সরকারকে জানাবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে রাজপথে নামার ঘোষণা আসতে পারে, সকলেই প্রস্তুত থাকুন। তারও একটি ইঙ্গিত দিয়েছে গতকালকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি ক্লিয়ার করে বলেছেন সকলকে রাজপথে নামতে হবে, সকলে প্রস্তুত থাকুন। এটা আমি আমার অনেক ভিডিওতে যখন বলতাম তখন অনেকেই বলতো আওয়ামী লীগ থেকে কেন রাজপথে নামার ঘোষণা দিচ্ছে না, শেখ হাসিনা কেন ঘোষণা দিচ্ছে না, আমরা সবাই বসে আছি রাজপথে নামার জন্য। এখন কিন্তু জাহাঙ্গীর কবির নানক সেটারই ইঙ্গিত দিয়েছে। এখন কতটুকু রাজপথে নেমে আপনারা সফল হতে পারেন সেটা দেখার বিষয়। তিনি তারিখ উল্লেখ করে দিয়েছেন 13ই নভেম্বর, এবং কেন 13ই নভেম্বর তারিখটা উল্লেখ করে দিয়েছেন তার কারণ আছে। তার কারণ হচ্ছে সেদিন শেখ হাসিনা মামলার রায় দেওয়া হবে। আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী তারাও ক্লিয়ারভাবে জানে যে সেদিন একটি মিথ্যা রায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হবে। সেই কারণে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন এবং ঢাকার মধ্যে রাজপথে নামতে বলেছেন। এই রাজপথে নামা মানি একেবারেই যে রাজপথ দখল করে আমরা রাজনৈতিকভাবে একেবারে ফিরে আসবো, ক্ষমতায় চলে আসবো তা না, এটা জাস্ট ট্রেলার। এভাবেই করে আওয়ামী লীগের নির্দেশে রাজপথে নামতে নামতে আমরা আরো বেশি সংগঠিত হতে হতে আগামীতে আমরা আবার দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করতে পারবো। তাই এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে, সকলকে সংগঠিত হতে হবে। এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা আসেনি। জাস্ট জাহাঙ্গীর কবির নানক টকশোতে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। যখন আওয়ামী লীগের পেজ থেকে বা আওয়ামী লীগ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা আসবে তখন আপনারা সকলে খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে সংগঠিত হয়ে রাজপথে নেমে পড়তে হবে। এবং রাজপথে নামার পর আপনারা কতটুকু রাজপথ উত্তাপ ছড়াতে পারেন এবং রাজপথ দখল করতে পারেন, শেখ হাসিনা নামে মিথ্যা রায়ের কারণে বাংলাদেশে কি পরিমাণ আওয়ামী লীগ রাজপথে নেমে উত্তাপ ছড়াতে পারে সেটাও একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়বে। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু সেটাও কিন্তু প্রতিফলন ঘটবে। কারণ শেখ হাসিনা তো কিছুদিন আগে ডাক দিয়ে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট প্রতিহত করা হবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এটা বাস্তব। 1996 সালেও কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে একটি পাতানো নির্বাচন হয়েছিল। 14 থেকে 15 দিনের বেশি ওই সরকার টিকতে পারে নাই। পরবর্তীতে আবার একটি নির্বাচন হয়, সেই নির্বাচন 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। হয়তো বা আগামীতেও এটা হতে পারে, কিন্তু সেটা জানান দিতে হলে আমাদেরকে রাজপথে জানান দিতে হবে। রাজপথ ছাড়া আওয়ামী লীগ আবার দাপটের সাথে রাজনীতিতে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। রাজপথে নেমে যদি আমরা উত্তাপ ছড়াতে পারি তাহলে কিন্তু বহির্বিশ্ব থেকে যেভাবে কূটনীতিকভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করছে সেটা প্রতিফলন ঘটবে। কূটনীতিকভাবে সাপোর্ট এবং রাজপথের মধ্যে রাজপথ দখল দুয়ে 4 মিলে গেলেই খেলা ফাইনাল হয়ে যাবে। এখন জাস্ট আমাদেরকে সংগঠিত হতে হবে, পরিপূর্ণভাবে প্রস্তুত হতে হবে, একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এবং নেতাদের মধ্যে রাজনৈতিক যে কোন্দল আছে সকল কোন্দল ভুলে সকলে একই প্ল্যাটফর্মে এসে আওয়ামী লীগের সিনিয়র কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে এবং শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে। তাহলেই কিন্তু আওয়ামী লীগ দাপটের সহিত আবার রাজনীতিতে ফিরে আসবে এবং এই সরকারও বাধ্য হবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে দিতে। রোববার দিন হঠাৎ করে এমন খবর ছড়িয়ে দেওয়া হলো যে এক মহা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন ডেকেছে সরকার সোমবার দিন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। অনেকগুলো সংবাদপত্রে এমন লাইনও লিখতে দেখলাম যে এই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার। আপনি যখন চমকে উঠে ভাববেন মানে প্রধান উপদেষ্টার কার্যালয়, সকলে যাচ্ছেন, সবসময় সভা করছেন যমুনায়, যমুনার বাগানে বাগানেও আমরা নানা রকম সভা সমাবেশ সংবাদ সম্মেলন হতে দেখেছি উপদেষ্টাদের তরফে, প্রেস উইং এর তরফে, রাজনৈতিক দলগুলোর তরফে। তাহলে
কি এমন ঘটতে যাচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকতে হলো, এবং কার্যালয় কোনটি? তারপরে আপনি বুঝবেন তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর যে কার্যালয় আগে বলা হতো সেটি এখন প্রধান উপদেষ্টার কার্যালয় হচ্ছে, এবং আপনি যখন অপেক্ষা করতে থাকবেন যে আজই নিশ্চয়ই জাতির মুক্তির সনদ ঘোষিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইতিহাসে প্রথমবারের মতো ডাকা সংবাদ সম্মেলন থেকে, তখন একেবারে আপনার সকল আগ্রহ উত্তেজনায় পানি ঢেলে আসিফ নজরুল সেই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে, আরো কয়েকজন উপদেষ্টা, প্রেস সচিব এদেরকে সহ উপস্থিত হয়ে বলে দিয়েছেন যে যা যা নিয়ে এখন সকল আগ্রহ, উত্তেজনা, আশঙ্কা, উদ্বেগ, এই সব বিষয় সমাধান করবার জন্য তারা রাজনৈতিক দলগুলোকে আরো 1 সপ্তাহ সময় দিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এসে সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে, না হলে সরকার তার মতো সিদ্ধান্ত নিয়ে নেবে। মানে গত সপ্তাহ খানেক বা তার কিছু বেশি সময় ধরে যখন এই নাটক চলছে, যখন আলী রিয়াজ ঘোষণা দিয়ে দিলেন যে গণভোট হতে হবে, যখন ঘোষণা দিয়ে দিলেন যে একটা জুলাই সনদ আদেশ ঘোষিত হতে হবে, এবং তারপর থেকে যেসব তর্ক যে গণভোটটা কি সংসদ নির্বাচনের আগে না পরে, জুলাই সনদ আদেশটা কি প্রধান উপদেষ্টা জারি করার সাংবিধানিক এখতিয়ার রাখেন জামায়াত ইসলামী, এনসিপি যেমন দাবি করছে, নাকি বিএনপি যেমন বলছে যে সাংবিধানিক আদেশ জারি করার কোনো এখতিয়ার প্রধান উপদেষ্টার নাই, তা কেবলমাত্র রাষ্ট্রপতি করতে পারবেন। এই কোনো তর্কের কোনো সমাধান না দিয়ে কোন নাটকের সমাধান দিতে বা নাটকটা অযথা লম্বা করতে রাজনৈতিক দলগুলোই তাদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে, এমন একটা সমাধান নিয়ে কেন অন্তর্বর্তীকালীন সরকার হাজির হলেন? মানে তারা কি এমনি এমনি হাজির হলেন? আসিফ নজরুল সাংবাদিকদের বেশি প্রশ্নের উত্তর দেন নাই ওই ঐতিহাসিক সংবাদ সম্মেলনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রথম সংবাদ সম্মেলনে, কিন্তু তিনি যা যা উত্তর দিয়েছেন তার মধ্যেই তিনি বলে দিয়েছেন যে একটি রাজনৈতিক দল এরই মধ্যে রাজনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি, কাজেই সরকার চায় সেই সংলাপটি অনুষ্ঠিত হোক। কোন রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলগুলোকে সংলাপের আহ্বান জানিয়েছে? জামায়াতে ইসলামী রোববার এই আহ্বান জানিয়েছে বিএনপির প্রতি যে আসুন ঐকমত্য ঘটাতে আমরা আলোচনায় বসি। সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে সরকার আর ঐকমত্য করতে আলোচনা করবে কিনা। আসিফ নজরুল অভিমানী গলায় উত্তর দিয়েছেন, আপনারা তো দেখেছেন আমরা বহু মাস ধরে চেষ্টা করেছি, আমরা আর কোনো আলোচনার আয়োজন করব না। এবার যদি দলগুলো নিজেদের মধ্যে ঐক্যমত্যে পৌঁছতে না পারে তাহলে আমরা নিজেরাই সরকারের মতো একটা সিদ্ধান্ত দিয়ে দেবে। সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হলো কি যে আমরা ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে আরো 7 দিন সময় দিচ্ছি, তারা নিজেরা সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সরকারকে তাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত জানাবে, তারপরে সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন মজার ব্যাপার হচ্ছে, এবং আরো তিনি উল্লেখ করেছেন যে এই তাদের যে মিটিং, এই মিটিং সরকার আয়োজন করবে না। সরকার অনেক মিটিং আয়োজন করেছে, আর কোনো মিটিং সরকার আয়োজন করবে না, তারা নিজেরা আলোচনা করবে। তার ভাষ্য হচ্ছে, তার মানে সরকারের ভাষ্য হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি দীর্ঘদিন নাকি একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে সংগ্রাম করেছে, তারা একসঙ্গে বোঝাপড়া করেছে, অনেক কিছু তারা করেছে, এখনো তারা একসঙ্গে আবার বসে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, এই প্রত্যাশা তার। এবং তিনি এটাও বলেছেন যে একটি দল এরই মাঝে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। একটি দল বলতে তিনি মূলত জামাতকে বুঝিয়েছেন। জামাতের মাঝে বিএনপিকে বলেছে যে সব যা হয়েছে সব ভুলে যান, আসেন আমরা আলোচনায় বসি। আলোচনায় যে আর কতকাল হতে থাকবে সেটা একটা অনন্তকালের ব্যাপার বোধহয়। যাই হোক, সরকার রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিল এই খবরটা, এই সামান্য খবরটা জানানোর জন্য ঘটা করে সাংবাদিক সম্মেলন ডাকা হলো যমুনাতে, এবং সাংবাদিকরা সমস্ত লাইভ টেলিকাস্টের যন্ত্রপাতি নিয়ে যমুনাতে চলে গেলেন। সেখানে একটা কাগজ পড়ে শোনানো হলো যে 7 দিন রাজনৈতিক দলগুলো আলোচনা করুক, আলোচনা করে আমাদেরকে জানাক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। মজার ব্যাপার হচ্ছে দৈনিক আমার দেশ বিশেষ করে সাথে আরও কিছু গণমাধ্যম যে তথ্য দিচ্ছে সেই তথ্যগুলো বেশ ইন্টারেস্টিং। সেই তথ্য যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের আজকের মিটিংয়ের আগে আরেকটা মিটিং হয়েছে, একাধিক মিটিং হয়েছে এর আগে। সেই মিটিং থেকে 4 জন উপদেষ্টাকে, আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছার জন্য। এবং জামাতের পক্ষ থেকে আমার দেশকে এটা নিশ্চিতও করা হয়েছে যে তাদের সঙ্গে সেটাকে ইনফরমাল আলোচনা বলেছেন তারা, যে তাদের সঙ্গে ইনফরমাল আলোচনা হয়েছে, সেটা নিয়ে বলার কিছু নেই। তার মানে উপদেষ্টারা জামাত এবং বিএনপির সঙ্গে, এনসিপির সঙ্গে আলোচনা করেছেন। ওদিকে উপদেষ্টা পরিষদেও বেশ কিছু সিদ্ধান্ত হয়ে গেছে, যেটা আমার দেশ বলার চেষ্টা করছে। আমার দেশ তাদের রিপোর্টে বলছে যে উপদেষ্টা পরিষদে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন দিনে। অর্থাৎ জামাতের যে দাবি নভেম্বরে গণভোট চাওয়া, এটা জামাতের আদতে অরিজিনাল দাবি না। জামাত মূলত দর কষাকষি
কষাকষির যে রাজনীতি, মানে আগামী নির্বাচনে কতটা সিটে তারা নিরাপদ বোধ করছে, সেই দর কষাকষির কারণেই মূলত এই অবস্থানটা ব্যক্ত করে, এরকম আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে। যাই হোক, সরকার আমার দেশের ভাষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে চলেছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরকার সব থেকে বড় দুটো সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত মানে ঐকমত্য কমিশন অসাংবিধানিক প্রস্তাবনা সরকারকে দিয়েছে, সেই অসাংবিধানিক দিকে সরকার যেতে চাইছে না, সরকার সংবিধানের মধ্যেই থাকছে। অর্থাৎ